7,90,000 কোটি টাকার নতুন বাজেট প্রস্তাব। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা রয়েছে বললেন আমির খসরু। বাজেটের দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজির, বাড়তে পারে নির্মাণ শিল্পের কাঁচামাল ও বিলাসী পণ্য সহ তামাকজাত দ্রব্যের। আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের আশাবাদ প্রধান উপদেষ্টার। জুলাই সনদ অবশ্যই। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। সংবাদ ছিল না, চলে যাচ্ছে এই বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। সোমবার এই বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেট গত বছর থেকে 7,000 কোটি টাকা কম এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি টাকা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো বাজেট গেল অর্থ বছরের চেয়ে কম ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বিটিভি থেকে সরাসরি লাইভ করে 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় থেকে 4,99,000 কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া 2,26,00,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে, যা বৈদেশিক ঋণ ও সঞ্চয়পত্র থেকে আহরণ করার কথা তুলে ধরা হয়েছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপি 3.6%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। বাজেট ঘোষণার আগে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেটের অনুমোদন করেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা এবং মৌলিক গলদপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সামঞ্জস্য রাখা হয়নি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল আকারের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। দেশের 25-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে কমতে পারে কৃষি যন্ত্রাংশ, ভূমি রেজিস্ট্রেশন ফি, নিউজ প্রিন্টের কাঁচামাল, চিনি এবং ভোজ্য তেল সহ দেশে উৎপাদিত যন্ত্রাংশের দাম। এছাড়া বাড়বে বিলাসী পণ্য, তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের কাঁচামাল, বিদেশি মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের দাম। মেহরাব সুমনের রিপোর্ট। নতুন অর্থ বছরের বাজেট বেশ কিছু পণ্যের উপর থাকছে শুল্ক ছাড়ের সুবিধা, ফলে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। ভ্যাট প্রত্যাহার করায় কমেছে গ্যাস সিলিন্ডারের দামও। চামড়া শিল্পের রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে কমিয়ে 1%তে নামিয়ে আনা হচ্ছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতেও রয়েছে শুল্ক ছাড়। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ। জানতে পেরেছি যে গতকালকে আমাদের যে বাজেটের ব্যাপারে ইয়েটা হয়েছে, সেখানে হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস হচ্ছে আমাদের জ্বালানি তেলের দাম, এই জিনিসটাকে অনেকটা রিডিউস করে নিয়ে আসা হয়েছে। এটার জন্য আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আমাদের দ্রব্যমূল্য চাল, ডাল, তেল, লবণ এই সমস্ত দ্রব্যমূল্যের দাম যদি সীমিত মধ্যে থাকে আমাদের জন্য সবচেয়ে ভালো। আসন্ন বাজেটে ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। শুল্ক কমেছে কাগজ শিল্পের কাঁচামাল, নিউজ প্রিন্ট, ব্যাট তৈরির কাঠ আমদানি, নন অ্যালকোহলিক জুস পরিবহনের টায়ার, ব্রেক শু, ব্রেক প্যাড ইত্যাদি। এছাড়া মার্বেল আমদানির উপর শুল্ক কমার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বাজার অবস্থা খারাপ, ডেভেলপারদের অবস্থা খারাপ, এখন রড সিমেন্ট বাড়লে ব্যবসার বাণিজ্য ভালো হবে না। রড বা গাড়ি, সরঞ্জাম, ফ্রিজ এগুলোর পণ্য জানি একটু ক্রয় ক্ষমতার ভিতরে জানি আসে। তেলের দাম বাড়াইলে বাড়ায় 15-20 টাকা, 40 টাকা করে, কমাইলে 2-3 টাকা। মানে এখন কি ভাঙতে 2-3 টাকা নিয়ে ঘুরবো নাকি? তবে এবারের বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের অন্যতম কাঁচামাল রড ও স্টিল। ভ্যাট বাড়ানো হচ্ছে গৃহস্থালী সামগ্রীতেও। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, প্রেসার কুকার, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও এর যন্ত্রাংশে। দেশীয় তৈরি মোবাইল ফোন, ব্যাটারি, কসমেটিক পণ্য ও দেশীয় তৈরি সুতার দামও বাড়বে এবারের প্রস্তাবিত বাজেটে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে অন্যান্য খবর। আগামী দিনের রাজনীতি বিভক্তি নয়, ঐক্যের হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, সংস্কার কার্যক্রমে জাতীয় ঐক্যমত্য তৈরি এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। জুলাই সনদে সকলে মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবেন। সবার অংশগ্রহণে প্রথম পর্যায়ের সংলাপ সফল হয়েছে। ঐক্যমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনাগুলোর সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টা করা হবে। এছাড়া দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বলছি, প্রফেসর আলী রিয়াজ তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শেখ সোহাগের রিপোর্ট। 2020 সালে 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেয়। এ মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করে আদালত। মৃত্যু নিশ্চিত করেছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় দেশের জন্য ও ভবিষ্যতের জন্য স্মরণীয়। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়ন চান সিনহার বোন।
সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ সময় অবসরপ্রাপ্ত সাময়িক কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে, ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সোমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। এ মামলায় ওসি প্রদীপ ও লিকত সহ সব আসামিরাই কারাগারে রয়েছে। যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে, এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হোসেন। প্রতিবাদে তিনি জানান, 27শে মে গণমাধ্যমে প্রকাশিত মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি নেতৃত্বে পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়ল শিরোনামের সংবাদটি গভীর ক্ষোভ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন তিনি। প্রতিবেদনটিতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক চরিত্র হরণের অপচেষ্টা মাত্র। মোহাম্মদপুর বসিলা এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ আব্দুল হাকিম মিয়া কোম্পানির সহযোগিতায় শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন, কফিল, নূর হোসেন সর্দার, এম এ গফুর, মুনির ব্যাপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন, তাই ভেঙে পড়া দেশটাকে সবাইকে মিলে একসাথে গড়তে হবে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। সোমবার মিরপুরে নিজ কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এই সময় বক্তারা বলেন, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়ে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই সংবাদে যে সকল ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে তারা অর্থ আত্মসাৎ, অনৈতিক কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ও তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে বলেও জানান বক্তারা। তারা বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রচার করেছে। এবার জানাবো সারা বাংলার খবর। 150 বছরের পুরনো কুষ্টিয়া কোর্ট স্টেশনে আজও লাগেনি আধুনিকতার ছোঁয়া। সংস্কারের অভাবে তা পরিণত হয়েছে জরাজীর্ণ অবস্থায়। ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। হারুন রশিদের ক্যামেরায় হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। ট্রেন আসলেই কুষ্টিয়ার কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় যাত্রীরা সহজে উঠতে পারেন না ট্রেনে। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। পুরো রেল স্টেশনেই যাত্রী সেবার মান খুবই খারাপ। নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশার টয়লেটেরও। ফলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম থেকে এটা অনেক নিচু, অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ লোকদের স্টেশন থেকে ট্রেন থেকে নামতে বা উঠতে অনেক কষ্ট হয়। তার জন্য অনেক কষ্ট করতে হয়, পাদানি নাই, কোনো কিছু নাই, অনেকে স্লিপ করে। বৃষ্টিতে সব পানি প্ল্যাটফর্ম ভিজে একদম কলা গেছে, রোডের তিন এই জায়গায় পানি বেশি বাজিয়ে থাকে। 1871 সালে চালু হওয়া এই স্টেশনটিতে নেই যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা। সেই সাথে দখলদারদের কবলে পড়েছে স্টেশনের জায়গাও। এই কারেন্ট এখন থাকের উপর থাকে না, ফ্যানও থাকে না, তো আমাদের এই কাজগুলো করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ। কুষ্টিয়া কোর্ট মানে নামার জন্য যে ব্যবস্থা, আসলে এটা কোনোভাবে পসিবল না, আর বিশেষ করে মেয়েরা তো নামতেই পারে না। স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি জানান তিনি। অর্ধ কোটি টাকার উপরে আয় হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনে, সেক্ষেত্রে কোনো লস নাই, চলছে, যাত্রী সেবা চলছে। আর চরম আধুনিকতার অভাব কুষ্টিয়া কোর্ট স্টেশনে। যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করে গেছে, আশা করছি খুব দ্রুত এই কাজ হবে। শত সমস্যার পরও 150 বছরের পুরনো কুষ্টিয়ার এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন মোট 14 বার চলাচল করে।
জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোল্লাবাড়িতে শহীদ জিয়া রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সাইদুজ্জামান কামাল সাহেব, সাবেক ভিপি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস, সাবেক সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি, মতিউর রহমান জালু, ভিপি সাজ্জাদ হোসেন, ভিপি দেওয়ান নাজমুল হুদা, ভিপি আমিরুল ইসলাম সাজু, জালাল উদ্দিন বাদল, ভিপি মুজিবুর রহমান, উমর ফারুক, ইমান আলী ও আবু কালাম। নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে দিনব্যাপী পার্টনার কংগ্রেস নামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সেনবাগ উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মীরা রানী দাস। সেনবাগ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রেজুল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার সমবায় অফিসার অরুণ চন্দ্র মজুমদার, কৃষি বিভাগের সিনিয়র মনিটরিং অফিসার আবুল কাশেম মোহাম্মদ সারওয়ার, সেনবাগ উপজেলা কৃষি প্রশিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি কর্মী বিবি আয়েশা, মোহাম্মদ ইউসুফ মোল্লা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে 3,50,32,500 টাকার বাজেট ঘোষণা করেন সহকারী কমিশনার, পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক তাসবির হোসেন। উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন প্রাঙ্গণে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক খলিল শিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউপি সচিব হাবিবুল্লাহ, সিনিয়র ইউপি সদস্য আওলাদ হোসেন, মেম্বার বাংলাদেশ জামাত ইসলামী রূপগঞ্জ ইউনিয়ন আমির আবু বকর দুলাল, ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা। আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসএবিলিটি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুব হক। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 7,90,000 কোটি টাকার নতুন বাজেট প্রস্তাব। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা রয়েছে বলেন আমির খসরু। বাজেটে দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজির, বাড়তে পারে নির্মাণ শিল্পের কাঁচামাল ও বিলাসী পণ্য সহ তামাকজাত দ্রব্যের। আগামী দিনে রাজনীতি হবে ঐক্যের আশাবাদ প্রধান উপদেষ্টার। জুলাই সনদ অবশ্যই। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।